শুভ সন্ধে। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে আমি সুন্দর একটা ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো দেখো আমি সন্ধেবেলায় কি করি। আজকে ভ্লগটা একদম অন্যরকমভাবে শুরু করলাম। একদম সন্ধে থেকে আমি আজকের ভ্লগটা শুরু করলাম। সারাদিন আজ তোমাদের সামনে আমি আসিনি, কারণ শরীরটা আমার খুব একটা স্বাভাবিক নেই, একটু গন্ডগোল হয়েছে সামান্য। মানে কি হয়েছে সেটা ঠিক বুঝতে পারছি না, তবে আমি উঠতে পারছি না, এরকম পরিস্থিতি। খুব কষ্ট করে, যেহেতু ব্লগ দিতেই হবে, একদিন আমি বাদ দেবো না এরকম ভেবেছি। সেই কারণে আমি খুব কষ্ট করে সন্ধেবেলায়, সারাদিন উঠতে না পেরে ওষুধ টষুধ খেয়ে এখন সন্ধেবেলায় একটু উঠে এই ব্লগটা একটু করলাম। তা সন্ধে থেকে শুরু করলাম। সন্ধে দেওয়া থেকে রাতের খাবার পর্যন্ত আমি যা যা করি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন সন্ধেবেলায় আমি সারাদিনই তো আজকে উঠতে পারিনি, সেভাবে রেস্ট নিয়েছিলাম। তারপর এই দেখো সন্ধেবেলায় উঠে সন্ধে দিচ্ছি। এইভাবেই প্রতিদিন আমি সন্ধেটা দিই, কিন্তু তোমাদের সঙ্গে তো আর প্রতিদিন শেয়ার করা হয় না। সেই কারণে তোমরা হয়তো বুঝতে পারো না যে আমি কিভাবে কি করছি, কিভাবে সন্ধে দিই সেটা বুঝতে পারো না। শুধু ধূপকাঠিটা দেখানোটাই আমি দেখিয়ে দিই, কিন্তু বাইরে জল দেয়া বা এগুলো কিছুই তোমাদের সঙ্গে দেখায় না। তা আজকে আবার সেটা দেখালাম। তোমরা ভীষণ ভালো আছো আশা করছি, আর আমি তো কীরকম আছি সেটা জানিয়ে দিলাম। আর তোমরা কেমন আছো সেটা আমার জানা হয়নি, কারণ আমি নিজেরটা বলতে এতটাই ব্যস্ত ছিলাম, তোমাদের কথাটা আমার শোনা হয়নি। তো তোমাদের কাছে জানতে চাইছি যে তোমরা কেমন আছো। আমি আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর হ্যাঁ, ভালোই থাকো, এটাই আমি চাই। তা সন্ধেবেলায় যে সমস্ত কাজগুলো আমার, এই যে বাসন গোছানো, প্রতিদিনই দেখো বাসন গোছানো, খাবার ফ্রিজ থেকে বের করা, তারপরে সেগুলো কোনো দিন মেঘা গরম করে, আমি বেশিরভাগ মেঘাই গরম করে, আমি মাঝে সাঝে এক দিন গরম করি, ইদানিং মেঘাই গরম করে। তার কারণ ওরা আগে খেয়ে নেয়, আমি ছাদে থাকতে থাকতে ওরা খাবারটা খেয়ে নেয়, সেই কারণে আমাকে তো ডাকে না, সেই কারণে ও গরম করে নেয়। আর সব রেডি করা থাকলে গরম করতে অসুবিধা হয় না। আর এত বাসনগুলো তো সমস্ত গোছানোটা সবই দেখছো। এরপর কিছু বাসন মেজে নেব, কারণ আজকে মাসি আসেনি। আজকে আসেনি না, আজকে এসেছে, আগামী দিন আসবে না, মানে শনিবারে আসবে না। এটা শুক্রবারের ব্লগ দেখছো তোমরা। শুক্রবারে এসেছে, করে দিয়ে গেছে, আর শনিবারে আসবে না বলে গেছে। মাসে 4 দিন ছুটি নেয় মাসি, মাসে 4 দিন ছুটি নেয়, মানে প্রতি সপ্তাহে হয় শনিবার না হয় রবিবার, যে কোনো একটা দিন ছুটি নেয়। তা রবিবারে উনি অনেক দূর থেকে আসে, সেই বিরানা গুমা কোন জায়গা থেকে, মানে এরকম কোনো একটা জায়গা থেকে আসে। রবিবারে ট্রেনটা কম থাকে বলে বেশিরভাগ দিন রবিবারটাতেই ছুটি নেয়, আর যেদিন শনিবারে নেয় সেদিন আর রবিবারে নেয় না, এরকমভাবে ভাগ করে নিয়েছে। সপ্তাহে 2 দিন, মানে 2 দিনের মধ্যে 1 দিন ছুটি নেয় সপ্তাহে, মোট 4 দিন ছুটি নেয়। আর টগরই নেয়, ওর নির্দিষ্ট কোনো দিন নেই কবে নেবে, ওর যেদিন শরীরটা খারাপ হয় বা কিছু সেদিন ছুটি নেয়। তাছাড়া কোথাও বেড়াতে টেড়াতে গেলে ছুটি নেয়, এছাড়া টগরই ছুটি নেয় না, খুব কম ছুটি নেয়, খুবই কম নেয়। নিলেও বলে, মানে কোনো দিন বেকায়দা হলে হয়তো আগে থেকে বলতে পারে না, তবুও চেষ্টা করে যে আগের দিন রাত্রে হোক বা বিকেলে হোক জানিয়ে দেওয়ার। আর যদি কোনো পরিকল্পনা মাফিক বেড়াতে টেড়াতে যায় দূরে, তাহলে সেও আগের থেকে সমস্ত জোগাড় করে নিয়ে রেখে যায়। আর যখন হঠাৎ করে কিছু হয় তখন তো আর জোগাড় করে রেখে যেতে পারে না, তখন জোগাড় করে নিয়েই করতে হয়। এই তা এরকমভাবে ওরা ছুটি নেয়। তা যাই হোক, ছুটি তো দিতেই হবে, কারণ ওরাও তো মানুষ, ওরাও তো করছে। আর এই গরমে আমার যেমন কষ্ট হচ্ছে, ওদেরও ঠিক সেরকমই কষ্ট হয়। আর ছুটি না নিয়ে কাজ করতে পারে কেউ এতদিন একটানা? সম্ভবও না। সেই জন্য ছুটি নেয়। আমার কাছে ছুটি নিয়ে একটা ব্যাপার না, ছুটিটা যদি আগে থেকে বলে নেয়, যে 2 দিন আগে বলে দিল, আমাকে জানিয়ে দিল 2-3 দিন আগে, দিয়ে কিছুটা জোগাড় করে রেখে, এরকমভাবে ছুটি নিলে অসুবিধা হয় না আমার। কারণ সবজি কাটা থাকলে আমার রান্না করতে বাধে না। সবজিটা যদি মানে আগে থেকে কেটে রেখে যায়, তাহলে আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না, কারণ সকালে উঠে করে নিই। আর আমি নিজে রান্না করলে গরমের সময় অনেক সকালে উঠে পড়ি, অনেক সকালে উঠে রান্নাটা করি, কারণ রোদের তাপটা হওয়ার আগেই চেষ্টা করি আমি রান্নাটা করে ফেলার। কারণ আমার মানে গরমে দাঁড়ানোটা খুব কষ্টকর হয়ে যায়। শীতের সময় আমি এত কষ্টটা বুঝি না, অনেকটা হেল্প করতে পারি, কিন্তু গরমের সময় আমি সেই হেল্পটা টগরিকে করতে পারি না। বাসন টাসন মাজাও তাই, শীতের সময় যদিও বা টুকটাক একটু মেজে নিই, গরমের সময় আমি ওখানে দাঁড়িয়ে বাসন মাজা
সেটাও যেন কষ্টকর হয়ে ওঠে। তবুও না আসলে তো করতেই হয়। অনেক সময় যেমন মাসি এসে বলে যে তোমাদের বাড়িতে বাসন থাকে না, ছুটি নিলেও বাসন থাকে না, আর অন্যান্য বাড়িতে ছুটি নিলেও নাকি বাসন থাকে, সেরকম কথা বলে। তা আমি দেখি যে কত বাসন রেখে দেবো, জমিয়ে তো আমাকে ওই ঘরেই রাখতে হবে, ওখানে রাখারও জায়গা নেই। আর জমাতে থাকলে যে পরিমাণ বাসন জমবে, তাতে ওর মাজা মানে একদিনে এসে মাজা, তাহলে ছুটি নিয়ে আর কোনো লাভই হলো না। ও যেদিন ছুটিটা নিল পরের দিন সবই ওকে করতে হলো, তো ছুটি নিয়ে ওর আর কী লাভ হলো। সেই কারণে চেষ্টা করি করে নেওয়ার, মানে বাসন কিছুটা ধুয়ে নেওয়ার চেষ্টাই করি। আর মাসি না আসলে আমরা পাতাতে খেয়ে নিই, কাগজের পাতায়, তাহলে আরও কিছু বাসন কমে যায়। এই দেখলে সমস্ত দেখতে পাবে আর কি, সমস্ত বাসন আমি মেজে ধুয়ে নেব, এই জায়গাগুলো পরিষ্কার করে নিয়ে তারপর বাসন মেজে নেব। তো মানে যতই মানুষের ভালো করা যাক, ভালো ব্যাপারটা কেউ ভালো চোখে নেয় না, এরকম ব্যাপার। কিন্তু আমরা চেষ্টা করি যে তাতে ভালোভাবে, মানে যাতে সব কিছু ভালোভাবে চলে। আর আমার বলতে হয় না, আমার এদের প্রতি একটা সফট কর্নার আছেই। তাছাড়াও আর একটা ব্যাপার আছে, আমি কোনো দিন মানে অসুবিধায় পড়তে হয়নি আমাকে কখনো। যে কোথাও গেলাম, আমি যে 3-4 জায়গায় ভাড়ায় ছিলাম, ভাড়া বাড়িতে, কিন্তু কখনো আমাকে অসুবিধার মধ্যে পড়তে হয়নি যে বাইরের কাজটা আমি কী করে করব, বা রান্নাটা আমি কী করে করব, একা একা কী করে সামলাবো, মানে এই ব্যাপারটা কদিন ধরে পাচ্ছি না বা পাবো না, এরকম ব্যাপারটা আমার হয়নি কখনো। কারণ যখন যেখানে গিয়েছি তখন সেখানেই পেয়ে গেছি। আর যে করেছে সে একটানাই করেছে, মানে হয়তো বিয়ে হয়ে চলে গেল বা সেখান থেকে অন্য কোথাও চলে গেলাম আমি, তখন ছাড়া হয়েছে। কিন্তু যতদিন আমি যেখানে থেকেছি ততদিন সেখানে একটানা সেই করেছে, এরকম একটা ব্যাপার আছে। ওরা বারবার বলে যে অন্য বাড়ি ছেড়ে চলে আসে, কিন্তু আমার বাড়িটা ছাড়তে চায় না, এরকম ব্যাপার। আর আমিও তাদের সঙ্গে এমনভাবে মিশে যাই, সেই তাতে অনেকে মানে এটা কথা আছে যে বেশি মিশলে নাকি ওদের সঙ্গে সম্পর্ক নাকি নষ্ট হয়ে যায়, বেশি দূরত্ব রেখে মেশা দরকার। না, আমি দেখেছি যে বন্ধুবান্ধবের সঙ্গে, বন্ধুবান্ধব মানে তোমার আশেপাশের কী বলে প্রতিবেশীর সঙ্গে তুমি দূরত্ব রেখে মেশো, ঠিক আছে। প্রতিবেশীদের সঙ্গে আমি বলবো না যে একবারে অন্তরঙ্গ হয়ে যাও, কারণ আমিও দেখেছি প্রতিবেশীর সঙ্গে অন্তরঙ্গ হয়ে মেশাটা ঠিক না। কিন্তু বন্ধু আলাদা জিনিস, বন্ধুদের সঙ্গে তুমি অন্তরঙ্গ হয়ে মেশো। কিন্তু এদের সঙ্গেও নাকি অন্তরঙ্গ হয়ে মিশলে পরে সমস্যা হয়, কিন্তু আমার আজ পর্যন্ত সেই সমস্যা হয়নি। এদের সঙ্গে আমার মানে সেইভাবে মিশে কোনো সমস্যা হয়নি, বরং ভালো। যেমন টগরির সঙ্গে আমার এত ভালো বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো, বা মাসির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এত ভালো, কখনো সমস্যা হয় না। আবার যখন আমি বহরমপুরে ছিলাম তখনও তাই, যখন আমি কৃষ্ণনগরে ছিলাম তখনও তাই। বহরমপুরে এক টানা আমার মানে আমি যতদিন ছিলাম, 7 বছর 8 বছর 10 বছর মতন ছিলাম মনে হয়, সেই অত দিন এক টানা একজনেই করে গেছে। তারপর মাঝখানে আমরা 1 মাসের জন্য কৃষ্ণনগরে চলে এসেছিলাম, বহরমপুরে থাকতেই 1 মাসের জন্য সমস্ত জিনিসপত্র লরি ভাড়া করে নিয়ে চলে এসেছিলাম আমরা কৃষ্ণনগরে, যে কৃষ্ণনগরে থাকবো, কারণ কৃষ্ণনগরে একটা জমি কিনেছিলাম, সেখানেই ঘর বাড়ি করবো বলে চলে আসলাম। কিন্তু যখন সেখানে আর থাকতে পারলাম না, বুবাই চাকরিতে চলে গেল, উড়িষ্যাতে চলে গেল। ও পাশ করলো, পলিটেকনিক পাশ করে ও উড়িষ্যায় চলে গেল। যেহেতু উড়িষ্যাতে চলে গেল, সেই কারণে আমি আর ওখানে আর থাকতে পারলাম না। 1 মাস থাকার মানে 1 মাস থাকাটাই আমার কাছে কষ্টকর। এত কষ্ট হয়ে গেল, আমি বলছি যে আমি এখানে আর থাকতে পারবো না, আমাকে নিয়ে চলো। 1 মাস থাকার পর আবার জিনিসপত্র সমস্ত সেই লরি ভাড়া করে, আমি যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম বহরমপুরে, সেই বাড়িওয়ালিকে আগে ফোন করলাম যে এরকম কাকিমা, আমি যদি ওখানে যাই, আবার আপনাদের বাড়ি যাই, গিয়ে থাকি, তাহলে অসুবিধা হবে? বলছে কেন অসুবিধা হবে কেন? বললাম না আপনাদের ভাড়া, বলছে না আমাদের এখনও ভাড়া হয়নি। বললাম তাহলে আমরা কি যাব? বলছে কেন তুমি ওখানে থাকতে পারছো না, এরকম জিজ্ঞাসা করলাম। না কাকিমা একদম থাকতে পারছি না। বলছে চেষ্টা করে দেখো, আবার এত জিনিস নিয়ে গেছো, আবার এত জিনিস নিয়ে আসবে, তাই বলছে। বললাম হ্যাঁ কাকিমা নিয়ে চলে যাব, কিন্তু আমি থাকতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে এখানে, আমি থাকতে পারছি না। কৃষ্ণনগর জায়গাটা আমার একদমই পছন্দ হয়নি, মানে এখনও আমার পছন্দ না কৃষ্ণনগর জায়গাটা, কেন জানি না, আমি ঠিক মানিয়ে নিতে পারলাম না কৃষ্ণনগরের সঙ্গে নিজেকে। তারপরে বললো ঠিক আছে, তুমি আসলে তো, তোমরা চলে আসলে তো খুবই ভালো, তাহলে আর আমরা অন্য কাউকে ভাড়া দেবও না, তাই বললো। দিয়ে আমরা চলে আসলাম, সেই আবার বহরমপুরেই চলে আসলাম।
এসে যখন ওই 1 মাসের জন্য চলে গিয়েছিলাম, যে মেয়েটা করতো সেই মেয়েটা মানে ও তো আর জানতো না যে আমরা আবার চলে আসব। ও সেই সময় আমাদের যে টাইম দিত সেই টাইমে আর একজনকে কাজে নিয়ে নিল, মানে কাজ ধরে ফেললো আর এক বাড়িতে। সেই কারণে ও আর আসতে পারলো না, মানে আমার বাড়িতে আর কাজ করতে পারলো না। কিন্তু ও মাঝে মাঝে আসতো, বসতো, গল্প করতো, চা খেত, মুড়ি খেত, মানে যা এগুলো সমস্ত আড্ডা যা দেওয়ার দরকার, কোনো সময় দরকার হলে ওকে ফোন করলে ও এসে করে দিয়ে যেত, সেগুলো সব করতো। কিন্তু একটানা আর করতে পারলো না। কিন্তু আমি ওই 1 মাস চলে আসার আগে একটানা 7-8 বছর ও করেছে। তারপরে ওখানে গিয়ে আবার আমি সঙ্গে সঙ্গে আরেকজনকে পেয়ে গেলাম। সেও আমি আবার তারপরে যখন 2 বছর মতন ছিলাম ওখান, মানে কৃষ্ণনগর থেকে আবার ঘুরে গিয়ে আমি 2 বছর বহরমপুরে ছিলাম। তখন সেই 2 বছর আমি যাকে নিলাম সেই 2 বছর সেই করলো, অন্য কেউ করতো না। ওর সঙ্গে আমার এত ভালো মানে ইয়ে হয়ে গিয়েছিলো, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিলো। ও যখন সকালে কাজ করতে আসতো, বাইরের কাজ করার আগে ওকে বলতাম যে, মানে খাবার দেওয়ার কোনো কথা ছিল না, যে আমি কারোর সঙ্গে আমার খাবার দেওয়ার কোনো কথা থাকে না, কিন্তু থাকতে থাকতে একটা মানুষের সঙ্গে হয় না যে একটা মনের টান এসে যায়, তখন মনে হয় যে না দুটো খাক। ওই 2 দিন যা থাকতো সেগুলো দিতাম। তারপরে আমার একদিন মনে হলো যে না, এভাবে যা থাকে সেটা দেওয়ার থেকে দুটো গরম খেলে ওদের ভালো হবে, কি দরকার ঘরে রাখা জিনিস দেওয়ার। আর তখন না আমার জিনিস মানে খাবার টাবার এতটা নষ্ট হতো না, এতটা বেশি হতো না খুব। আর যে মেয়েটা রান্না করতো ওর আন্দাজটা খুব ভালো ছিল, ভীষণ ভালো আন্দাজ ছিল, দারুণভাবে হিসাব করে করতো, একটুও কম হতো না। তখন ওকে বললাম যে তুমি এক কাজ করবে, ওর জন্য চাল কিনে নিয়ে এসে রেখে দিতাম, আলাদা ড্রামে রাখা ছিল, তুমি এসে চাল নিয়ে প্রেসারে ভাত বসিয়ে দেবে। দিয়ে ও তখন সেটাই করতো, ওই চাল নিয়ে আসা থাকতো, ও যতটুকু খাবে ততটুকু চাল দিয়ে চাল, ডাল আর আলু, পটল যা দেবে আর কি, ওই সেদ্ধ দিত, দিয়ে ওই সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নিত। কোনো দিন যদি মন হতো একটুখানি ভাজা খাবে তাহলে পাঁপড় ভেজে নিত, মানে নিজের মতো করে নিয়ে ও খেয়ে নিত। আমি সেদিকে তাকিয়েও দেখতাম না। সেটাই এখনও বলে যে মানে বৌদি তুমি চলে গেছো, আমি এরকম বাড়ি আর পাইনি। তা এই যে ওর মনে হয়, আমাকে বলুক না বলুক সেটা পরের কথা, ও যে অন্য কাউকেও বলে, ওর যে মনে হয় যে এই বৌদি ছিল তাই ছিল, এরকম ব্যাপার। ওর মেয়ের একবার সংসারে অশান্তি হলো, ছেড়ে চলে গেল, তখন বুয়ার বাবা আবার সেই একজন এরকম উকিল ছিল, তাকে সঙ্গে কথা বলিয়ে কোর্টে আবার সেই মীমাংসা করে দিল। এরকম অনেক কিছু হয়েছে আর কি এদের সঙ্গে, কিন্তু আমার ভালো কেটেছে ওদের সঙ্গে, কোনো খারাপ কিছু কাটেনি দিন আমাদের, কোনো দিন না। আজকে কি কি রান্না হয়েছিল তোমাদের একটু বলে দিই। আজ হয়েছিল আলু পটলের তরকারি, আর এই যে পুঁইয়ের ডাঁটা সর্ষে পোস্ত বাটা দিয়ে, এটা আমি রান্না করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখানে আছে আলু পেঁপের তরকারি, এটা কালকের, এটা আজকের নয়। আচ্ছা, আর এখানে আছে মুসুরির ডাল, এই মুসুরির ডালটা আজকের, আর এই মুসুরির ডালটা কালকের। আর এখানে আছে আলু ভাজা, আলু ভাজাটা আজকে। আর এখানে হচ্ছে সাবু ভিজা, এটা আমি খেয়েছিলাম দুপুরবেলায়, এটুকু আছে, এইটুকু আমি আবার খাবো। কোনো কিছু নেই, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না, যেন সাবু ভেজা, কলা আর দুধ আর কাঁচা বাদাম ভেজা এই পর্যন্ত খেয়েছিলাম। তাহলে দেখতে থাকো, আমি আবার শুরু করি। তো সেটাই বলছি যে বহরমপুরে ওদের সঙ্গে, তারপরে যে মেয়েটা যে রান্না করতো মিঠু, ওর নাম ছিল মিঠু, খুবই ভালো মেয়ে ছিল, খুবই মেয়ে মানে বউ আর কি, খুবই ভালো, মানে এতটাই ভালো আমার সঙ্গে তারও খুব সুন্দর মানে বন্ডিং ছিল। তো এত ও ওরকম সকালবেলায় আসতো, আমি হয়তো হাঁটতে চলে গিয়েছি, ওখানে বহরমপুরে থাকতে আমি হাঁটতে যেতাম, ও আবার একটানা করেছে। মানে আমি বহরমপুরে আসা থেকে আবার 1 মাস পরে যখন আবার ঘুরে আসলাম, তখন বললো হ্যাঁ বৌদি আমি করব, আমি তোমার বাড়িতে করব। কিছুতেই মানে অন্য জায়গায় আর করলো না, মানে করেনি, ও 1 মাস আর ধরেনি, বললো মানে কিছুদিন পরে ধরতো হয়তো, কিন্তু আমি চলে গেলাম বলে ও আর অন্য কোথাও ধরলো না, আমার বাড়িতেই করলো। তা ও ওরকম সন্ধেবেলায় আসতো, আমাকে চা করে দিত, মানে এদের সঙ্গে যে এতটা ভালো বন্ডিং হয়েছিল মানে বলার কথা না। বহরমপুরে থাকতে চা আমি কোনো দিন করিনি, বহরমপুরে থাকতে আমি কোনো দিন চা করিনি, কৃষ্ণনগরে এসেও আমি চাটাগুলো কোনো দিন করিনি। এই কলকাতায় এসে চাটা নিজেকে করে খেতে হয়, কারণ চা করে প্রথম কথা চা করে দেয়ও না, আর দ্বিতীয় কথা সকালকার চাটা করেই নিই আমি। আর এখন তো মেঘা এসে গেছে, আর আমাকে চা করতেও হয় না। মানে চা জিনিসটা আমার এমন মনে হয় কেউ যদি করে এনে সামনে দেয় তাহলে ভীষণ ভালো লাগে,
মানে মনে হয় সারাদিনের ভালো লাগাটা বোধহয় ওখানেই হয়ে গেল, এরকম একটা ব্যাপার থাকে। চাটা কেউ করে মুখের সামনে দিলে আমি ওতে খুব খুশি। আর আমি আগে চা তো ভীষণ খেতাম, দিনে বোধহয় 15-20 বার চা খেতাম, তারও কোনো ঠিক নেই। বহরমপুরে আমার এক বান্ধবী ছিল, সীমা, সেই বান্ধবী একবার আমার বাড়িতে আসতো, চা হতো, একবার আমি ওর বাড়িতে যেতাম, চা হতো, আবার বিকেলবেলায় চা, মানে চায়ের কোনো হিসাব নেই, যখনই বসছি তখনই চা করে খেয়ে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। আর যে যখন আসছে তখনই চা হচ্ছে, তখনই চা খাচ্ছি। বহরমপুরে প্রচুর বাড়িতে অনেকে আসতো। কৃষ্ণনগরে আসার পর আমার বাড়িতে কেউ আসতো না, কারণ কৃষ্ণনগরে আমার কোনো পরিচিত কেউ ছিল না, শুধু আমার এক ননদ ছিল, তাও সে অনেকটা দূর, 1 ঘন্টা সময় লাগতো, 1 ঘন্টা, হ্যাঁ ওরকমই সময় লাগতো প্রায়। ট্রেনে মানে বাসে গেলে পরে 1 ঘন্টা সময় লাগতো, আর মোটর সাইকেলে গেলে আধ ঘন্টা মতন লাগতো, বাইকে গেলে আধ ঘন্টা সময় লাগতো, তার বেশি সময় লাগতো না, খুব বেশি দূর না, মানে কৃষ্ণনগর থেকে চিত্রশালী এতটুকু দূর। তো সেই রকম ব্যাপার। তাছাড়া আর আমার ওখানে কোনো পরিচিত কেউ ছিল না সেরকম, কাজে ওখানে আমার ভীষণ কষ্ট হয়েছে, ভীষণই কষ্ট হয়েছে, আমি থাকতে পারতাম না। আর ওখানকার আশেপাশের মানুষজন, প্রতিবেশী যেটাকে বলে, তারা আমাকে ভাড়াটে বলেই ট্রিট করতো। মানে আমি যে ভাড়াটিয়া সেটা আমাকে মানে বারবার বারবার বুঝিয়ে দিয়েছে কৃষ্ণনগর, কিন্তু বহরমপুরে আমাকে সেই জিনিসটা বুঝতে হয়নি। আমি কখনো বহরমপুরে বুঝতে পারিনি যে আমি ভাড়া আছি বা কিছু। আমার ওখানে যেহেতু ওটা বাবার বাড়ির দেশ, সেই কারণে আমার বন্ধু বান্ধবও ছিল প্রচুর ওখানে, কাজেই সে অসুবিধাটা হয়নি। তারপর মা বাবা আত্মীয় স্বজন সবাই ছিল, যখনই মানে প্রতিদিন সন্ধেবেলায় মায়ের বাড়িতে যাওয়া, সারাদিন ঘুরতাম ফিরতাম, সন্ধেবেলায় চলে যেতাম বাপের বাড়ি, দিয়ে সন্ধেবেলায় গিয়ে বসে থেকে একবার বা স্কুল থেকে আসতো, তারপরে খানিকটা ঘুরতাম গঙ্গার ধারে এদিক ওদিক। বহরমপুর আবার ঘোরার জায়গাটা খুব ভালো, বাইকে করে খুবই সুন্দর, বাইকে করে করে ঘোরাটা। সারা খাগড়া বহরমপুর একটুখানি ঘুরলাম, গঙ্গার ধারে ঘুরলাম, ঘুরে চলে গেলাম মাদের বাড়িতে কাশিমবাজারে। তারপরে বেশ কিছুক্ষণ বসলাম, বসে বুবাইয়ের প্রাইভেট পড়া হতো, বুবাই সব ওখানে প্রাইভেট পড়তো এইচএসে, যেই প্রাইভেট পড়াটা শেষ হতো ও হয়তো ফোন করতো যেরকম আমার পড়া হয়ে গেছে তোমরা বাড়ি চলে আসো, আমরা আবার বাড়ি চলে আসতাম। কোনো দিন রাস্তাতে ওর সঙ্গে দেখা হয়ে যেত, আবার কোনো দিন হয়তো ও দিদাদের বাড়িতে চলেও যেত, দিয়ে একসঙ্গে ওখানে চা মুড়ি চপ হ্যান ত্যান যা খাবার সন্ধেবেলায় টিফিনটা ওখানে করে চলে আসতাম। মানে ওই দিনগুলো বহরমপুরে যে আমি 10টা বছর কাটিয়েছি, সেই দিনগুলোর মতো আমি কোনো জায়গায় দিন কাটাইনি, কোনো জায়গায় না। কৃষ্ণনগরে তো মানে একবারে বাজে দিন কেটেছে আমার, মানে এত বাজে দিন কেটেছে, এত তিক্ত অভিজ্ঞতা কৃষ্ণনগরে বাস করা, সেটা মানে বলার অপেক্ষা রাখে না। আমি আর কাউকেই বলবো না, কেউ যদি বলে যে কৃষ্ণনগরে বাস করা, আমরা যে হ্যাঁ কাজের সূত্রে যারা থাকবে তারা থাকবে, তবে আমার কাছে যদি অভিজ্ঞতা জানতে চায় আমি বলবো কৃষ্ণনগরে যেন কেউ না থাকে, এতটাই বাজে। মানে বিশেষ করে আশেপাশের মানে প্রতিবেশী যারা, জানি না অন্য পাড়ার কেমন, আমি যে পাড়ায় ছিলাম সেই পাড়ার প্রতিবেশী এতটা বাজে, মানে গায়ের সঙ্গে ধাক্কা লাগলেও তাকিয়ে দেখতো না যে কিসের সঙ্গে ধাক্কাটা লাগলো। আমি দরজা খুলে নিচে থাকতাম, দরজা খুলে বসে থাকতাম, ওখান থেকে রাস্তা দিয়ে সবই দেখা যেত, দরজা খুলে বসে থাকতাম, কেউ তো তাকাতো না, তাকানো তো দূরের কথা, মানে আমি যদি কোনো জোরে আওয়াজ করতাম তাও কেউ জানতে চাইতো না, তাকাতো না যে কিসের আওয়াজটা হলো, আওয়াজটা মানুষের হলো না কুত্তার হলো, সেইটাও কেউ তাকিয়ে দেখতো না। এতটাই বাজে পরিবেশ ছিল আমি যে পাড়াটায় ছিলাম। কিন্তু বহরমপুরে যে পাড়াটায় ছিলাম সেটা একবারে ঝলমলে সুন্দর পরিবেশ, সুন্দর মানুষজন, ভীষণ ভালো। আমি ওই 10টা বছর মানে বিয়ের আগে আমি যেভাবে কাটিয়েছি সেটা তো একরকমভাবে কাটিয়েছি, কিন্তু বিয়ের পরে আমি যখন বহরমপুরে গিয়ে কাটালাম সেই দিনগুলো আমি জীবনে ভুলবো না। বিয়ের আগে ভীষণ ছোটোতে বিয়ে হয়ে গেছে বলে আমি অনেক কিছুই মানে ভোগ করতে পারিনি বিয়ের আগে। জায়গাটাই যে কীরকম, মানে জন্মস্থান কীরকম হয়, জন্মের জায়গার উপর যে টান কতটা, সেই জিনিসটা উপভোগ করতে আমি পারিনি। মানে যে বয়সে একটা ঘুরে বেড়াবো বা আনন্দ ফুর্তি করব, সেই বয়সটা গিয়ে আমি সংসারে হাতাখুন্তি নেড়েছি। কাজেই আমি বহরমপুরটাকে সেইভাবে ভোগ করা বলতে এই ছেড়ে চলে আসার পর, বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়ি থেকে ছেড়ে এসে বহরমপুরে মধুপুরে ভাড়া থাকলাম, তখন আমি বুঝলাম যে এই জায়গাটা কেমন, এখানে কিভাবে মানুষ বাস করে, মানুষজন কেমন, তখন আমি বুঝলাম। আর তার আগে শুধু মানে বোঝার আগেই তো বিয়ে হয়ে গেছে, কি করে বা বুঝবো। তা সেইভাবেই দিনগুলো কেটেছে সেই সময়। আর বহরমপুর সবচেয়ে আমার ভালো দিন কেটেছে ওই 8-10টা বছর। বহরমপুরে যে 8-10টা বছর আমি থেকেছি, 8 বছর কি 10 বছর আমার খেয়াল হচ্ছে না, সেই দিনগুলো আমার সবচেয়ে ভালো কেটেছে। মানে কি বলবো, মানে এত সুন্দর দিন কেটেছে।
আমার মানে কোনো কিছু মনেই হয়নি। বুবাই যে থাকতো না, এই মানসিক কষ্টটা আমাকে ওখানে ওরা মানে বহরমপুরই ভুলিয়ে দিয়েছে। তারপরে মানে এরকম আর কি, সব কিছুতে এরকম হয়েছে। তা কিন্তু কৃষ্ণনগর আমার একটুও ভালো লাগেনি। কৃষ্ণনগর আমাকে কিচ্ছু দেয়নি, আমার মানসিক শান্তিটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল। তারপর সেখান থেকে কলকাতায় চলে আসলাম, এসে সেখানে তো আরও বন্দি হয়ে গেলাম, মানে বন্দি হতে হতে আরোই বন্দি হয়ে গেলাম। তা এই কারণে আর কি বলছি যে কৃষ্ণনগরটা আমার কাছে একদম কষ্টের জায়গা, মানে দুর্বিষহ ছিল। তো দেখো, তোমাদের সঙ্গে বিভিন্ন গল্প করলাম, অনেক আগের গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল, আমার সমস্ত কাজ হয়ে গেল। এবার আমি ব্লগটা এখানেই শেষ করে দেবো। ঠাকুরকে শুইয়ে দিলাম, এই যে গোপালকে শুইয়ে দিয়ে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানাবে ব্লগটা। যদিও সেভাবে আমি আজকে করতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণই মানে খুব ভালো নেই আর কি, খুব একটা। আর আগামী দিন যদি শরীর সুস্থ থাকে তবে ব্লগ দিতে পারবো, না হলে পারবো না। শনিবারের যে ব্লগটা আমি শ্যুট করব সেইটা তো আবার রবিবারে দেবো। এই পর্যন্ত গুছালাম, দেখলে সন্ধে থেকে আমি যা যা করলাম সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইটুকু কাজ করলাম, এইটুকু বলতে অনেকটা, যতটা তোমাদের মনে হচ্ছে একটুখানি তা নয়, দেখলে বুঝতে পারবে যে কতটা হয়েছে। আর এদিকে ঠাকুরকে শোয়ানো হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। যে শোয়ানো হয়ে গেছে দেখালাম, শোয়ালাম। আর এখন এই লাইটটা এখন জ্বলছে, এরপরে আমরা এই লাইটটা অফ করে দেবো। শোয়ার সময় একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে আমরা শোবো। শুভরাত্রি। আজকে সকাল থেকে তোমাদের সামনে আসিনি, সন্ধ্যে থেকে মানে বিকেল থেকে সেই রাত পর্যন্ত যা যা করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখলে এতক্ষণ যা যা করলাম সবই শেয়ার করলাম। আর সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি সকাল থেকে আসতে পারিনি। আর এখন আমি ব্লগটা এখানেই শেষ করব, গোপালকে শোয়ানো দিয়ে ব্লগ শেষ করলাম। আর কালকে সকালে আবার তোলা দিয়ে শুরু করব। তা তোমাদের যেগুলো দেখিয়েছিলাম যে ওয়ার, এই যে তোষকের ওয়ার, এই ওয়ারটা ঠিক হয়েছে কিনা কালকে পরিয়ে দেখতে হবে, যে মেপে এটা ঠিক হয়েছে কিনা। তোষকের ওয়ারটা পরিয়ে দেখা হয়নি। আর বালিশের যে পাঁচ বালিশের যে ওয়ারগুলো নিয়ে এসেছিল, পাঁচ বালিশের ওয়ারগুলো ভীষণই ছোট হয়েছে, লম্বায় অনেকটা ছোট, এটা চেঞ্জ করতে হবে। আর মাথার বালিশের ওয়ারটা লম্বায় ঠিক আছে, চওড়ায় অনেকটা ছোট হয়েছে, সেই জন্য মাথার বালিশের ওয়ারটা চওড়ায় ঠিক করতে হবে। সেটা এগুলো এখন নিয়ে যেতে হবে, এগুলো তো নিয়ে যাওয়া হয়নি, সেই জন্য চেঞ্জ করাও হয়নি। তো তোমাদের দেখিয়ে দিলাম, এগুলো চেঞ্জ করে নিয়ে আসবো, কালকে যাবো কি চেঞ্জ করে নিয়ে আসবো। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো, কাছে দূরে নতুন পুরনো সবাইকেই আমার মানে ভালোবাসা জানাচ্ছি, সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাই এইভাবে দেখছো, আমাকে সাপোর্ট করছো। আর নতুন কিছু বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, করে বলেছো যে তাদের পরিবারে যেতে বা সেখানে বন্ধু হতে পাশে থাকতে, আমি তাদের পাশে থাকবো। কিন্তু তোমরা কিছুদিন অপেক্ষা করো, 24 ঘন্টা পরেও আমি যাবো না, কারণ 24 ঘন্টা পরে গেলে আবার সাবস্ক্রাইবার তুলে নেবে ইউটিউব থেকে। সেজন্য তোমরা 3-4 দিন অপেক্ষা করো। 4-5 দিন পরে যদি দেখো যে আমি না গিয়েছি, তখন তোমরা বিচার বিবেচনা করো কি করবে। কিন্তু আমার জন্য তোমরা যদি অপেক্ষা করো 4-5 দিন, তাহলে আমি অবশ্যই তোমাদের পাশে যাব। এটাই আমার বলার কথা ছিল, বললাম। তোমরা কিছু মনে করো না, একটু অপেক্ষা করো, আমি ঠিক যাব। আমি যাবো না তা না, আমি এরকম অনেকের পাশেই গিয়েছি, আমি তোমাদের পাশেও যাব, পাশেও থাকবো, তোমাদের ভিডিও দেখবো, সব ঠিক আছে। আর আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আগামী দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।